সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বিলকিস সুলতানা। আজকের পাঠদান কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমরা পরিণতি ও সুশাসন বিষয়ের আলোচনায় ছিলাম। আমরা পরিণতি ও সুশাসন বিষয়ে প্রথম পত্র পড়ছিলাম। এখানে আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছি সুশাসন এবং প্রথম অধ্যায়ে সুশাসন পরিচিতি আলোচনা হয়ে গিয়েছে। নিশ্চয়ই তোমরা সুশাসন আলোচনায় অংশগ্রহণ করেছিলে এবং প্রত্যেকটি ক্লাসে নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে সবকিছু খেয়াল করছো। তবে তোমাদের উপস্থিতি একেবারেই হতাশাব্যঞ্জক। তোমরা আসলে শুরু থেকে যদি ক্লাসে অ্যাটেন্ড ঠিক মতো না করো, তাহলে পরবর্তীতে আমার মনে হয় ঝামেলায় পড়বে। এটা প্রত্যেকটা শিক্ষকই হয়তো বলে থাকেন তোমাদের। তোমরা ক্লাসে অ্যাটেন্ড করবে, এটাই তোমাদের নৈতিকতার বিষয় হবে, এটাই আমি আশা করি। এবং আশা করি যে তোমরা আগামী ক্লাসগুলোতে যথাসময়ে উপস্থিত থাকবে এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে খেয়াল করবে। আমরা আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায়ে মূল্যবোধ অংশটুকু। তো মূল্যবোধে কি আছে আমরা একটু দেখে নিই। এই অধ্যায়ে কি কি আছে? তৃতীয় অধ্যায়ে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, ভ্যালুস, ল, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি। তাহলে তৃতীয় অধ্যায়ের আলোচনায় আমাদের এই বিষয়গুলো থাকবে। আজকে আমাদের অংশটা আছে মূল্যবোধ। তাহলে শিক্ষার্থীরা আজকের পাঠ শেষে তোমরা মূল্যবোধ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, মূল্যবোধের সংজ্ঞা জানতে পারবে, মূল্যবোধের বৈশিষ্ট্য ও উপাদানও ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা আলোচ্য বিষয়সমূহ দিকে একটু নজর দেই। মূল্যবোধ আমাদের মূল বিষয়, সেটার মধ্যে থেকে আমরা আজকে ফোকাস করছি বা আমরা যেটা নিয়ে আলোচনা আনছি সেটা হলো ধারণা, মূল্যবোধের ধারণা, সংজ্ঞা, মূল্যবোধের বৈশিষ্ট্য এবং মূল্যবোধের উপাদান। এই চারটি বিষয়ের উপর আমরা আলোকপাত করব। তাহলে আমরা জেনে নিই প্রথমেই মূল্যবোধের ধারণা। আমাদের আলোচনায় বেসিক কিছু টাইটেলের উপরে বা বেসিক কিছু ধারণার উপরে আমাদের ইংরেজি প্রতিশব্দ থাকে এবং এগুলো আমাদের মূল্যায়নের প্রশ্ন হিসেবে আসে। বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্নে এগুলো থাকে প্রত্যেকটা শব্দে বা বিষয়ে ইংরেজি প্রতিশব্দ। তাহলে মূল্যবোধের ইংরেজি শব্দ হলো বা ইংরেজি প্রতিশব্দ হলো ভ্যালুস। আমরা যেন এই বানানটা ঠিকমতো নজরে নিই এবং মুখস্থ রাখি। অনেক শিক্ষার্থীরা এই ভ্যালুস বানানটা ভুল করে থাকে। সামান্য একটু ভুলেও কিন্তু এই পুরো বানানটাই ভুল হয়ে যাবে। তাহলে আমরা এটা ভালো করে অবশ্যই আত্মস্থ করব। পরিণতি ও সুশাসনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো মূল্যবোধ। এই মূল্যবোধ সমাজে মানুষের আচার আচরণের সমষ্টি, যা সমাজ ও সংস্কৃতি নির্ধারণ করে থাকে এবং সমাজ ও সংস্কৃতির ধারক হিসেবে কাজ করে থাকে। মূল্যবোধ ব্যক্তিকে পরিশীলিত করে, ব্যক্তিকে উন্নত জীবনের দিকে নিয়ে যায় এবং ব্যক্তির জীবনকে অর্থপূর্ণ করে তোলে। এই মূল্যবোধ গড়ে ওঠে সমাজকে নিয়ে, কৃষ্টি ঐতিহ্য নিয়ে, শিক্ষা নিয়ে ও ধর্মের উপরে ভিত্তি করে। তাহলে মূল্যবোধের উপর কিসের প্রভাবগুলো থাকে? সমাজের খ্রিস্টীয় সংস্কৃতি, শিক্ষা এবং ধর্মের প্রভাব অনেকাংশে লক্ষ্য করা যায়। এরপর আমরা মূল্যবোধ সম্পর্কে আরো যদি জানি, মূল্যবোধের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে একটি জাতির চিন্তা, চেতনা, আচার আচরণ, কাজের প্রতি তার আগ্রহ, তার সততার পরিমিতিবোধ, ন্যায়বোধ ইত্যাদি। একটি জাতি তার চিন্তা চেতনার মাধ্যমে কতটা সৎ, কতটা আদর্শ ভিত্তিক, তার কাজের প্রতি কতটা আগ্রহ আছে, কতটা পরিশ্রমী, এটা জাতির আচার আচরণের মাধ্যমে এবং কাজের মাধ্যমে প্রকাশ পাবে। এবং মূল্যবোধ সম্পন্ন জাতি নিজ দেশে যেমন যতটা মর্যাদাপূর্ণ হবে, ঠিক তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজের মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। মূল্যবোধ আত্ম উন্নয়ন ও সামাজিক উন্নয়নেরও মূল মন্ত্র। নিজেকে যেমন উন্নতির দিকে নিয়ে যায়, তেমনি সামাজিক উন্নয়নের দিকে মূল্যবোধ ধাবিত করে। সামাজিক মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষকে সামাজিক উন্নয়নের দিকে ধাবিত করে মূল্যবোধ। যে সকল মূল্যবোধ সমাজ ব্যবস্থায় দীর্ঘস্থায়িত্ব লাভ করে এবং স্থিতিশীল হয়, সেগুলি হলো ব্যক্তির নিষ্ঠা বা ব্যক্তিগত নিষ্ঠা, কঠোর পরিশ্রম, উন্নয়নের স্বার্থে অভিন্ন লক্ষ্য, অর্থাৎ উন্নয়নের লক্ষ্যে যখন মানুষ আদর্শগত পার্থক্য থাকলেও মানুষ যখন একসাথে কাজ করতে চায়
সেই ধরনের স্পৃহা, আত্মনির্ভরশীলতা, বঞ্চিত মানুষের প্রতি সহানুভূতির দৃষ্টিভঙ্গি, নিজেকে নিয়ে শুধু থাকা নয়, অন্যের প্রতি দৃষ্টি দেওয়া, সমাজের বঞ্চিত, অবহেলিত মানুষদের প্রতি মনোযোগ দেওয়ার চিন্তা চেতনা, এগুলো মূল্যব্যবস্থা মূল্য এগুলো সমাজ ব্যবস্থায় একটা স্থিতি লাভ করে বা দীর্ঘস্থায়িত্ব লাভ করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সকল কর্মকাণ্ড বা মানুষের আচার আচরণ সমাজ ব্যবস্থায় দীর্ঘস্থায়িত্ব লাভ করে, সেগুলো কোন ধরনের মূল্যবোধ আমরা এগুলো লক্ষ্য করলাম। এবার আমরা আসি মূল্যবোধের সংজ্ঞা। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে মূল্যবোধের সংজ্ঞা দিয়েছেন, মূল্যবোধ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। সমাজবিজ্ঞানী এইচ.এম. জনসনের মতে মূল্যবোধ সাধারণ মানদণ্ড এবং ইচ্ছাশক্তি রীতিনীতি হিসেবে বিবেচিত হয়। এবং সমাজবিজ্ঞানী ম্যাটা স্পেন্সারের মতে মূল্যবোধ হলো একটি মানদণ্ড যা আচরণের, ভালো মন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য থেকে কোনো একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা সমাজ কর্তৃক নির্ধারিত এবং সমাজ নির্ধারণ করে দেয় মূল্যবোধের একটা মানদণ্ড, কোনটা ভালো, কোনটা মন্দ এবং কোনটা গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য নয়। আমরা এই সংজ্ঞা থেকে বা সংজ্ঞা বিশ্লেষণ করে যা বুঝতে পারছি, মূল্যবোধ মানুষের সামাজিক রীতিনীতি ও আচার আচরণের সমষ্টি, যা সমাজ ও সংস্কৃতির ধারক। এটি সমাজ, কৃষ্টি ও ঐতিহ্য, শিক্ষা, ধর্ম ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে ওঠে। মানুষ তার চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, শখ ইত্যাদি কিভাবে পূরণ করবে, মূল্যবোধ তা নির্ধারণ করে দেয়। এটি জীবনকে অর্থপূর্ণ করে। ব্যক্তিবিশেষে মূল্যবোধের গুরুত্ব বিবেচনার ক্ষেত্রে তারতম্য হতে পারে, আবার মানুষের চাহিদা ও অভিজ্ঞতার সাথে সাথে মূল্যবোধের পরিবর্তন হয়। মূল্যবোধই ব্যক্তিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী করে তোলে। এবার আমরা আসি মূল্যবোধের বৈশিষ্ট্য। আমরা এখানে এক নজরে দেখে নিই মূল্যবোধের কি কি বৈশিষ্ট্য রয়েছে। মূল্যবোধ নিয়ম নীতি সমষ্টি, অলিখিত, এটি পরিবর্তনশীলতা, নৈতিক প্রাধান্যের মধ্যে লক্ষ্য করা যায়। আমরা এক নজরে দেখে নিলাম কি কি আছে। আমরা এবার বিস্তারিত চলে যাই মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো বিস্তারিত আলোচনায়। প্রথমে আছে মূল্যবোধ নিয়ম নীতির সমষ্টি। মূল্যবোধ সামাজিক রীতিনীতি, আদর্শ, ধ্যান ধারণার সমষ্টি। নিয়ম নীতি ছাড়া কোনো মূল্যবোধ তৈরি হবে না। তাহলে মূল্যবোধের বৈশিষ্ট্যের মধ্যে নিয়ম নীতি থাকতে হবে। এসব সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল মানবিক মতাদর্শ সমাজের মানুষকে দিক নির্দেশনা দান করে থাকে। এরপরে আসি আমরা মূল্যবোধ অলিখিত। মূল্যবোধ কোনো লিখিত বিধান নয়। এটা কেউ লিখিতভাবে কোনো সমাজে থাকে না, লিখিতভাবে লিপিবদ্ধ থাকে না। এমন একটি বিধান এটি যা সমাজে শুধু মানুষের বিশ্বাস আর মনোভাব দিয়ে এটা ঘটে থাকে বা চলে থাকে। তাহলে সমাজবদ্ধ মানুষ এসব মূল্যবোধকে অবজ্ঞা বা অবহেলা করতে পারে না, বরং মূল্যবোধকে সম্মান করে সমাজ এগিয়ে যায়, যা সমাজে লিখিত থাকে না কিন্তু সমাজের মানুষের বিশ্বাসের মধ্যে থাকে, কর্মের মধ্যে থাকে। তাহলে আমরা বুঝলাম মূল্যবোধ অলিখিত একটি বিধান বা যে কোনো বিধানই হতে পারে, সেটা কিন্তু অলিখিত। এবার আমরা আসি পরিবর্তনশীলতা। মূল্যবোধ পরিবর্তনশীল। একটি সমাজে বিভিন্ন কারণে মূল্যবোধের পরিবর্তন ঘটে। নগরায়নের মাধ্যমে হয়, শিল্পায়নের মাধ্যমে হয়, শিক্ষার মাধ্যমে হয়। শিক্ষা মানুষকে ব্যাপকভাবে পরিবর্তন করতে পারে। মেধা, মননে, মানসিকতায়, চলনে সকল ক্ষেত্রে শিক্ষার মাধ্যমে ব্যক্তির একটা পরিবর্তন ঘটলে সমাজে মূল্যবোধের পরিবর্তন ঘটে। তেমনি শিল্পায়ন ও নগরায়নের মাধ্যমে ব্যক্তির আর্থিক উন্নতি হলে সামাজিক উন্নয়ন ঘটে। সামাজিক উন্নয়ন একটি সমাজে ব্যাপক পরিবর্তন সাধন করে এবং সমাজের মানুষের মধ্যে একটা স্থিতি, মূল্যবোধে নতুন মূল্যবোধ একটা স্থিতি লক্ষ্য করা যায়। ব্যাপক সামাজিক পরিবর্তনে মানুষের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধে পরিবর্তন ঘটায়। অনেক সময় অতীতের ধ্যান ধারণার পরিবর্তন হয়ে নতুন মূল্যবোধের সৃষ্টি হয়। যেমন আগের বাল্যবিবাহের প্রচলন ছিল অধিক বেশি,
সেটার এখন অনেকটাই পরিবর্তন হয়েছে শিক্ষার মাধ্যমে এবং শিল্পায়ন ও নগরায়নের মাধ্যমে। সেই সাথে সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছে। এগুলো আমরা মূল্যবোধের পরিবর্তনের মধ্যে দেখতে পাচ্ছি এবং আজকে যেটা মূল্যবোধ আগামীতে আবার সেটারও কিছুটা পরিবর্তন হতে পারে বিভিন্ন শিক্ষার মাধ্যমে। তাহলে কিন্তু কিছু মূল্যবোধে কখনো হারিয়ে যায় না, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে আরো জানতে পারবো। এবার আমরা আসি নৈতিক প্রাধান্য। মূল্যবোধ আসলে নীতি নৈতিকতার দ্বারা বিবেচিত হয়। এটা নৈতিকতা ছাড়া কখনো মূল্যবোধ হয় না বা হতে পারে না। এটা এক প্রকার সামাজিক নৈতিকতা। মূল্যবোধ সামাজিক নিয়মনীতি ও নৈতিকতা বোধ থেকে উৎসারিত। মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকলে সমাজে স্থিতিশীলতা বৃদ্ধি পায়, স্থিতিশীলতা থাকে। এবার আমরা আসি মূল্যবোধ আপেক্ষিক। মূল্যবোধ আসলে আপেক্ষিক। সংস্কৃতি ভেদে, সমাজ ভেদে মূল্যবোধের পরিবর্তন হয়। এমনকি একটি দেশের বিভিন্ন অংশের মধ্যে মূল্যবোধের স্বাতন্ত্র্যতা এবং পরিবর্তন লক্ষ্য করা যায়। আমাদের দেশে সমতল ভূমির মানুষের মূল্যবোধের সাথে পাহাড়ি অঞ্চলের মূল্যবোধে কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। এখন একটি মুসলিম দেশ ও অমুসলিম দেশের মধ্যে কিন্তু আমরা মূল্যবোধের মধ্যে তারতম্য লক্ষ্য করে থাকি। মুসলিম আদর্শের সাথে অন্যান্য ধর্মের আদর্শের এবং অন্যান্য দেশের আদর্শিক বা চিন্তা চেতনার মূল্যবোধে পার্থক্য থাকে। আমাদের সমাজ সংস্কৃতিতে যেটা আমাদেরকে সভ্য ও সুস্থ চিন্তাধারা আমরা ভাবি, অন্য সমাজ ব্যবস্থা সেটাকে আবার একটু অন্য কোনো রকম দৃষ্টিতেও চিন্তা করতে পারে। তাহলে সমাজভেদে, সংস্কৃতি ভেদে মূল্যবোধে কিছু কিছু মূল্যবোধে পার্থক্য তৈরি হয়, সকল মূল্যবোধের নয়। এবার আমরা আসি অপরিমাপযোগ্য। মূল্যবোধকে কোনোভাবেই পরিমাপ করা যাবে না। এটা পরিমাপের ক্ষেত্রে বা গণনার ক্ষেত্রে কোনো ধারণা নয়। এটা মানসিকতা থেকে উদ্ভূত। মূল্যবোধকে কোনোভাবে বৈজ্ঞানিকভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব নয়। এটাকে শুধু পর্যবেক্ষণ করা যায়। একটা ব্যক্তি যখন কোনো পরিচ্ছন্ন পোশাক পরে পরিশীলিত চিন্তা করে, ভদ্র আচরণ করে, সৌজন্যমূলক আচরণ করে, তখন আমরা ব্যক্তির মূল্যবোধকে পর্যবেক্ষণ করতে পারি। পর্যবেক্ষণ করে তাকে একটা পরিমাপ করতে পারি। সে ভদ্র, বিনয়ী, সৌজন্যতা আছে তার মধ্যে, এগুলো আমরা বলতে পারি, বা পরিষ্কার পরিচ্ছন্নতা তার মধ্যে আছে, এগুলো বলা যেতে পারে। কিন্তু এটাকে বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে বিবেচনা করা যাবে না এবং এটাকে কোনো বুদ্ধাঙ্কের সংখ্যা দিয়ে নির্ণয় করা যায় না। মূল্যবোধের পরিমাপ নির্ণয়ের কোনো সংখ্যাভিত্তিক ব্যবস্থাও নেই। তাহলে আমরা বুঝতে পারছি মূল্যবোধ অপরিমাপযোগ্য, কিন্তু এটা দৃশ্যমান এবং পর্যবেক্ষণ করা যায়। এরপর আমরা আসি সামাজিক মানদণ্ড। মূল্যবোধ একটি সামাজিক মানদণ্ড দিয়ে বিচার করা হয়। এটা সমাজ নির্ধারণ করে দেয় কোনটা ভালো, কোনটা মন্দ। এটা সামাজিক আচরণ, রীতিনীতি, পরিমাপকে নিয়ন্ত্রণ করে। মূল্যবোধের মাপকাঠিতে মানুষের ভালো মন্দ কাজের বিচার করা হয়। যেমন আমরা যখন কোন সমাজে যখন বলে দেয় যে কোনটা ভালো কোনটা মন্দ, এভাবে বলে দেওয়া হয় না, কিন্তু সমাজ এটা নির্ধারণ করে। আমরা সমাজের মধ্যে বুঝতে পারি, চলাচল বা আচার আচরণের মধ্যে বোঝা যায় ভালো মন্দের যাচাই বিষয়টি। তাহলে মূল্যবোধ মানুষের আচার আচরণ, রীতিনীতি, পরিমাপ ও নিয়ন্ত্রণ করে, সেটা হলো সামাজিক মানদণ্ডের মাধ্যমে হয়ে থাকে। এবার আমরা আসি সামাজিক ঐক্য ও সেতু বন্ধন। সমাজে যখন সকলের মধ্যে একটা স্বাভাবিক মূল্যবোধ গড়ে ওঠে, তখন সামাজিক শৃঙ্খলা থাকে, নিয়মানুবর্তিতা থাকে, মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ে, ঐক্য গড়ে ওঠে। একই রকম রীতিনীতি আদর্শের অনুসারী হলে মানুষজন পরস্পর সংঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে এবং একতার সাথে জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে ওঠে। এভাবে সামাজিক ঐক্য স্থাপিত হয়, শৃঙ্খলা স্থাপিত হয় এবং সামাজিক একটা সেতু বন্ধন রচনা হয়। সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে মানসিক একটা বন্ধন তৈরি হয়। তাহলে বলা যায় মূল্যবোধ সামাজিক ঐক্য ও সেতু বন্ধন আছে। তাহলে এগুলো একটা মূল্যবোধের অন্যতম বৈশিষ্ট্য। এবার আমরা আসি জাতির উন্নতির চাবিকাঠি। সমাজের সকল মানুষ যখন একই মূল্যবোধের অনুসারী হয়, একসাথে কাজ করে, অভিন্ন লক্ষ্যে উন্নয়নের স্বার্থে কাজ করে, তখন কিন্তু সমাজ উন্নতির দিকে চলে যায়। তাহলে উন্নতির, সমাজ ও জাতির উন্নতির মূল মন্ত্রই কিন্তু মূল্যবোধ। সামাজিক মূল্যবোধের উপর ভিত্তি করে জাতির সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে ওঠে। আমাদের আগামী ক্লাসগুলোতে এ ধরনের সামাজিক মূল্যবোধ নিয়ে
আমরা আরো ব্যাপক আলোচনা করার সুযোগ পাব। এ পর্যন্ত আমরা জানলাম মূল্যবোধের বৈশিষ্ট্য সম্পর্কে। এবার আমরা আসি মূল্যবোধের উপাদান নিয়ে। আমরা মূল্যবোধের উপাদানগুলো যেগুলো দেখছি সেগুলো হলো ১ শৃঙ্খলাবোধ, ২ নীতি ও ঔচিত্যবোধ, ৩ ন্যায় বিচার, সহনশীলতা, সহমর্মিতা ইত্যাদি রয়েছে। আমরা এই মূল্যবোধের উপাদানগুলোর বিস্তারিত আলোচনায় যাচ্ছি এখন। উপাদান বলতে সমাজে যে সকল মূল্যবোধ গড়ে ওঠে তারা কোন কোন বিষয় নিয়ে মূল্যবোধগুলো গড়ে ওঠে, মানুষের মধ্যে মূল্যবোধগুলো গড়ে উঠলে কি কি বিষয় থাকাটা উচিত, কোনগুলি থাকা একেবারে বাধ্যতামূলক পর্যায়ে চলে যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথমে দেখছি শৃঙ্খলাবোধ। যে কোনো সমাজের জন্য, ব্যক্তি বা রাষ্ট্রের জন্য শৃঙ্খলার কোনো বিকল্প নেই। একটা ব্যক্তির জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সকল ক্ষেত্রে বৈশ্বিকভাবে, আন্তর্জাতিকভাবে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। আমাদের পরিবার থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, আমরা যখন রাস্তায় চলাফেরা করি, বাসে, ট্রেনে যাতায়াত করি, আমরা যখন শপিং মলে যাই বা দোকানপাটে কেনাকাটা করতে যাই, সর্বত্র শৃঙ্খলার গুরুত্ব রয়েছে। তো সমাজ জীবনে সর্বত্র শৃঙ্খলাবোধের প্রয়োজন আমরা বুঝতে পারলাম। শৃঙ্খলাবোধ উন্নতির চালিকা শক্তি হিসেবে কাজ করে কিভাবে? ব্যক্তি পর্যায়ে, শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস, আদালতে, সকল স্থানে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, ব্যবসা কেন্দ্রে, সর্বত্র। এবং এটি সমাজের উন্নতি ও প্রগতির, সমাজকে উন্নতি ও প্রগতির পথে নিয়ে যায়, মানুষের জীবনকে উন্নতির দিকে ধাবিত করে। একটা ব্যক্তি যদি তার ব্যক্তিগত জীবনকে শৃঙ্খলার মধ্যে না আনতে পারে, তাহলে সে কিন্তু কোনোভাবে উন্নতির দিকে যেতে পারবে না। ধরে নাও আমাদের যদি কোনো প্রত্যেকটা কাজে যদি আমাদের ডিসিপ্লিন না থাকে, আমাদের ঘুমের, খাওয়ার কোনো ডিসিপ্লিন না থাকে বা শৃঙ্খলাবোধ না থাকে, তাহলে তুমি সময় মতো ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না, সময় মতো পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে না, সময় মতো কোনো কাজই সম্পূর্ণ করতে পারবে না। শৃঙ্খলাবোধের অভাবে তোমার ব্যক্তি জীবন নষ্ট হতে পারে, সেই সাথে সমাজ জীবনও বিনষ্ট হতে পারে। তাহলে শৃঙ্খলাবোধ একটা মূল্যবোধের বিশাল একটা উপাদান হিসেবে বা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত। এরপরে আমরা আসি নীতি ও ঔচিত্যবোধ, যেটিকে বলা হয় মূল্যবোধের একটি মূল উপাদান। মূল্যবোধের সাথে মূলত নীতি জড়িত, ঔচিত্যবোধ, উচিত বোধটা জড়িত। উচিত ঔচিত্যবোধ আর নীতি না থাকলে কোনো ব্যক্তি সেখানে তার নিজের মূল্যবোধকে গড়ে তুলতে পারে না। এটা ব্যক্তির নিজস্ব শিক্ষা দ্বারাও নিয়ন্ত্রিত। অনেকেই আছে একটা অনুচিত কাজকেও সেটাকে তার তার নিজস্ব শিক্ষা দিয়ে, নিজস্ব যুক্তি দিয়ে এটাকে উচিত হিসেবে গণ্য করে এটাকে তার সঠিক কাজ বলে নিজেকে চালিয়ে নিয়ে যায়। আসলে এই ধরনের ব্যক্তি সমাজ জীবনে তার মূল্যবোধ তৈরি করতে পারে না। তাহলে ব্যক্তির চিন্তা চেতনাকেও পরিশীলিত করার জন্য এক ধরনের মূল্যবোধ দরকার বা বোধের দরকার। কোনটা উচিত, কোনটা করা উচিত নয়, এই বিষয়গুলো তার বোধের মধ্যে আনাটাই বা এই নীতি ও ঔচিত্যবোধ, উচিত বোধটা আনাটা হলো এক ধরনের মূল্যবোধ। তাহলে আমরা জেনে নিই নীতি ও ঔচিত্যবোধ কোন ধরনের বোধগুলো আমাদের মূলত নিজের যে মননে মেধায় রাখতে হবে। নীতি ও ঔচিত্যবোধগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো হলো সমাজে কারো ক্ষতি না করা, কারো মনে কষ্ট না দেওয়া, কারোর প্রতি কটূক্তি না করা, এগুলি হলো আমাদের নীতি ও ঔচিত্যবোধের মধ্যে পড়ে। সামাজিক নিয়মনীতি ও ঔচিত্যবোধ মানুষকে ভালো ও কল্যাণের কাজে প্রেরণা যোগায় এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে এই বোধগুলো মানুষের নিজেকে শানিত করা, নিজেকে তৈরি রাখা, নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তৈরি করা হয়। এই মূল্যবোধগুলো আসলে এটা মূল্যবোধের একটা বিশেষ উপাদান। এর ফলে মানুষ ন্যায়, অন্যায়, উচিত, অনুচিতের পার্থক্য করতে পারে যথাযথভাবে। এরপর আমরা আসি ন্যায় বিচার। ন্যায় বিচার বিশ্ব শান্তির পথে নিয়ে যায় মানুষকে। বিশ্ব শান্তি, ঐক্য ও নিরাপত্তার প্রতীক হলো ন্যায় বিচার। ন্যায় বিচার মানুষকে বিবেকতাড়িত করে, বিবেককে পরিশীলিত করে, বিবেককে প্রশ্নবিদ্ধ করে, বিবেককে জাগ্রত করে। ফলে মানুষ অন্যায় অবিচারের পথ থেকে নিজেকে দূরে রাখতে পারে এবং ন্যায়ের পথে ধাবিত করতে পারে নিজেকে এবং নিজের প্রত্যেকটি কাজকে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, শান্তি শৃঙ্খলাও স্থাপিত হয় এবং মানুষের মনে এক ধরনের আস্থা তৈরি হয়। এবার আমরা আসি সহনশীলতা। সহনশীলতা একটি
বিশেষ মানবিক গুণ। এটিকে গণতান্ত্রিক মূল্যবোধও বলা হয় এবং গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ বলা হয়। আমরা যখন আগামী ক্লাসে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা করব, তখন আমাদের এই টপিকস নিয়ে বিশেষভাবে আলোচনার সুযোগ থাকবে। এই সহনশীলতা নাগরিকদের গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করে, চিন্তা চেতনা বিকাশ ঘটায়, ব্যক্তির জীবনকে বা সামাজিক জীবনকে সুখী ও সুন্দরভাবে পরিচালিত করতে সহায়তা করে। এবং সহনশীলতা কিন্তু অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল করে এবং মানুষকে সহিষ্ণুতা হওয়ার শিক্ষা দান করে। এবং সহিষ্ণু মানুষ সমাজে শান্তির পথে সবাইকে ধাবিত করে। সহিষ্ণুতা সমাজে শান্তি আনয়ন করে, ঐক্য স্থাপন করে এবং মানুষকে একটা নতুন জীবনদানের পথে নিয়ে যায়। এরপর আমরা আসি সহমর্মিতা। সহমর্মিতা এমন একটা বোধ বা গুণ যেটা সমাজে একটা সাম্য প্রতিষ্ঠিত করে। সহমর্মিতা একটি মানুষকে আরেকটি মানুষকে বোঝার ক্ষমতা দান করে, আরেকটি মানুষের প্রতি একটু বিনয়ী হওয়ার শিক্ষা দেয়, একটু তার প্রতি দরদি হওয়ার, মায়া দেখানোর বা তার প্রতি সহানুভূতি প্রদর্শনের একটা শিক্ষা দান করে। এই সহানুভূতির অনুভূতি ব্যক্তি এমনভাবে নিজের কাছে রপ্ত করে যে সে অন্য আরেকজনকে তার নিজের আত্মার অংশ ভাবে বা সহযোগিতার বন্ধনে আবদ্ধ হয়। কাউকে সে বঞ্চিত দেখতে চায় না, কাউকে অসহায় দেখতে চায় না। এভাবে একটা সামাজিক মেলবন্ধন বা ঐক্য তৈরি হয়। এটি সমাজের ভিত্তিকে অনেক বেশি মজবুত করে। সামাজিক মানুষের মধ্যে দুর্ভোগ লাঘব করে, মানুষে মানুষে ভেদাভেদ বা বৈষম্য দূর করে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কবির এই কবিতার যে চরণটি, এটি কিন্তু সহমর্মিতার একটি মূল কথা, যে আমরা প্রত্যেকে সকলের জন্য কাজ করব, বঞ্চিতর জন্য কাজ করব এবং প্রত্যেকে মানুষের অভাব অভিযোগগুলো বিবেচনায় এনে প্রত্যেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। এই ধরনের সহমর্মিতা বোধ সমাজে একটি মেলবন্ধন তৈরি করে এবং সামাজিক শক্তিকে সুদৃঢ় করে। এবার আমরা আসি শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা একটি জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। যে জাতির মধ্যে শ্রমের মর্যাদা বোধের ঘাটতি থাকে, সে জাতি অনেক বেশি পিছিয়ে পড়ে। আমরা যদি শ্রমকে তুচ্ছ করে দেখি, হেয় করে দেখি, অবহেলা করি, অবজ্ঞা করি, তাহলে কিন্তু শ্রমের প্রতি আমাদের মর্যাদা দেওয়া হবে না। সব ধরনের শ্রমের প্রতি শ্রদ্ধা করাকে শ্রমের মর্যাদা বলা হয়। এটি একটি সামাজিক যেমন গুণ, তেমন একটি মানবিক গুণ। শ্রমের মর্যাদা সব শ্রেণী পেশার মানুষের শারীরিক ও মানসিক শ্রমকে মর্যাদা দেয় যেমন, তেমন সে সব ধরনের শ্রমকে গুরুত্ব প্রদান করে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের শ্রমকে যদি আমরা গুরুত্ব দিতে শিখি, তাহলে ব্যক্তি কাজের প্রতি একটা স্পৃহা বাড়ে, ব্যক্তি কাজের প্রতি গুরুত্ব দেয় এবং পেশাদারিত্ব বাড়ে। প্রত্যেকটি কাজের একটা পেশাদারিত্ব বৃদ্ধি পায়। তাহলে আমরা কাজের প্রতি অবহেলা বা হেয় করব, এটা আমাদের বোধের মধ্যে আসা ঠিক না। এটি সমাজের একটি বিশেষ মূল্যবোধের অংশ। আমাদের অতীতে শ্রমের মর্যাদার যে বিষয়টি যতটা গুরুত্বপূর্ণ ছিল না, এখন বর্তমানে আমরা প্রত্যেকটি শ্রমকে গুরুত্ব দিচ্ছি, এরকম বোধ মানুষের মধ্যে বা তরুণ প্রজন্মের মধ্যে অনেকটা তৈরি হচ্ছে। আমরা অনেকটাই আশাবাদী যে মানুষ আগের চেয়ে বেশি শ্রমকে গুরুত্ব দিচ্ছে। এখন মানুষ অনেক বেশি আহ, কাজের প্রতি অনেক বেশি নিষ্ঠা বেড়েছে। অনেক কাজের আগে মানুষ অবহেলা করত, সেই কাজগুলোকে এখন সামনের দিকে নিয়ে আসছে, কারণ প্রত্যেকটি মানুষকেই শ্রমের সাথে সম্পৃক্ত হওয়া জরুরি এবং শ্রমের সাথে পেশাদারিত্বের বিষয়টিও গুরুত্ব আনা জরুরি এবং শ্রমের প্রতি একটা মর্যাদা দৃষ্টি দেওয়া প্রত্যেকটি মানুষের একটি মানবিক ও সামাজিক দায়িত্ব। এরপর আমরা আসি নাগরিকের সচেতনতা ও কর্তব্যবোধ। এই নাগরিকের সচেতনতা কর্তব্যবোধ একটি মূল্যবোধ তৈরি করে মানুষের মধ্যে এবং এটা কিন্তু সমাজ ব্যবস্থার স্থিতি লাভ না করলে মূল্যবোধ গঠনের সমস্যা তৈরি হয়। কারণ নাগরিকদের সচেতনতা বোধই নাগরিকদের দায়িত্বশীল করে তোলে, সমাজের বিভিন্ন কাজের প্রতি দায়িত্বশীল করে তোলে। তাহলে সচেতনতা বোধ একটি মূল্যবোধের একটা অংশ। মানুষকে যে যত সচেতন প্রত্যেকটি কাজের ব্যাপারে, তার মূল্যবোধ তত বেশি প্রখর। কর্তব্যবোধ নাগরিককে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনে অনুপ্রাণিত করে। তাহলে কর্তব্যবোধ এবং সচেতনতা বোধ দুইটি নাগরিককে উন্নতির দিকে ধাবিত করে। নাগরিকের সচেতনতা বোধ ও কর্তব্যবোধ মানুষকে কল্যাণমুখী করে তোলে এবং এবং মানুষকে সচেতন করে এবং
কাজের প্রতি নিষ্ঠা বাড়ায়। অধিকার ও কর্তব্য সচেতন নাগরিককে সুনাগরিকই বলা হয়। এবার আমরা আসি সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখী। আমরা যেমন নাগরিকের ভ্যালুস বা মূল্যবোধ নিয়ে দেখলাম যে নাগরিকের সচেতনতা, কর্তব্যবোধটা এখানে জরুরি সমাজের কল্যাণের জন্য, বা মূল্যবোধ তৈরি করে সমাজের কল্যাণের জন্য দরকার। ঠিক তেমনি সরকার ও রাষ্ট্র যখন জনকল্যাণমুখী হয়, এই জনকল্যাণমুখী বিষয়টাও কিন্তু একটা মূল্যবোধের মধ্যে পড়ে। যে সরকার যত বেশি জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই সরকারের কিন্তু এই জনকল্যাণমুখী একটা মূল্যবোধ বা পেশাদারিত্ব তৈরি হয়। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে প্রত্যেকটি সরকারই চেষ্টা করে জনকল্যাণমূলক কার্যক্রমের প্রতি গুরুত্ব দিতে, এবং এই জনকল্যাণমূলক কাজ যত বেশি হবে তত বেশি প্রান্তিক জনগণ উপকৃত হবে এবং বঞ্চিত অসহায় মানুষরা সুযোগ সুবিধা পাবে। তাহলে এই কাজগুলো যত বাড়বে, এই মূল্যবোধ যত স্থিতি লাভ করবে, তত রাষ্ট্রের কল্যাণ সাধিত হবে এবং এটা সুশাসনকেও ত্বরান্বিত করবে। আমরা গত ক্লাসগুলোতে সুশাসনের আলোচনায় সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি আলোচনায় আমাদের বিষয়গুলো চলে এসেছিল, যে জনকল্যাণমূলক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় সরকার কি কি ধরনের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করে থাকে। এই সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলো কিন্তু সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতার একটি বিশাল অংশ। তাহলে জনকল্যাণমূলক রাষ্ট্রগুলোর দায়িত্ব কি আমরা একটু নজর দেখে নিই। সামাজিক নিরাপত্তা বিধান করা, বেকার সমস্যার সমাধান করার চেষ্টা করা, শিক্ষা খাতকে অধিক গুরুত্ব প্রদান করা, চিকিৎসা ব্যবস্থার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা এবং প্রান্তিক ও দরিদ্র চাষিদের সাহায্য করা এবং তাদের সমস্যাগুলো মেটানো। প্রান্তিক ও দরিদ্র চাষিদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা, তাদের বিভিন্ন সমবায় সমিতি প্রতিষ্ঠা করে দেওয়া, তাদেরকে বিভিন্ন সহজ শর্তে ঋণ দেওয়া। তাহলে প্রান্তিক চাষিরা বা দরিদ্র চাষিরা উপকৃত হবে এবং কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে। তাহলে এই কার্যক্রমগুলো একটা মূল্যবোধের অংশ, সরকারের মূল্যবোধ যেটা বলা হয়। সরকার এই মূল্যবোধটা যদি ধারণ করে, প্রতিনিয়ত যদি এই মূল্যবোধের মধ্যে থাকে যে আমাদের রাষ্ট্রের বা যে কোনো রাষ্ট্রের সরকার যদি এটা চিন্তা করে থাকে, তাহলে অধিক মানুষের জনকল্যাণ নিশ্চিত হয়ে থাকে। এবার আমরা আসি সরকার ও রাষ্ট্রের দায়-দায়িত্ব ও জবাবদিহিতা। এটাকেও একটি মূল্যবোধের মধ্যে ফেলে। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়-দায়িত্ব জবাবদিহিতা সামাজিক মূল্যবোধের অন্যতম একটি উপাদান। জবাবদিহিতা দায়িত্বশীল করে তোলে সরকারকে, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে। সরকারি কার্যক্রমে জবাবদিহিতা জনগণকে সরকার সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে সাহায্য করে, জনগণকেও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দায়িত্ব পালন করতে হয়। তাহলে আমরা এই পর্যন্ত জানলাম মূল্যবোধের উপাদান সম্পর্কে। এর আগে আমরা জানলাম মূল্যবোধের ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে আমাদের প্রত্যেকটি বিষয় কিন্তু এই আমাদের আলোচনায় যে বিষয়গুলো আসছে, প্রত্যেকটি বিষয় মূল্যায়নের থাকবে, পরীক্ষার প্রশ্ন হিসেবে থাকে। আর আমরা আজকে আলোচনায় আমাদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমরা পরবর্তী ক্লাসগুলোতে এটা আরো বিস্তারিত আলোচনার মাধ্যমে জানতে পারবো। আমাদের পরবর্তী ক্লাসগুলিতে মূল্যবোধের আরো অনেক বিস্তারিত আলোচনা থাকবে। তাহলে আমাদের আজকের আলোচনা শেষে আমরা যে কয়েকটি প্রশ্ন পেয়েছি বাড়ি কাজ হিসেবে, সেটা হলো মূল্যবোধের সংজ্ঞা দাও, মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, মূল্যবোধের উপাদানসমূহ আলোচনা করো। প্রত্যেকটি বিষয়ে আমাদের আলোচনা চলে এসেছে এবং স্লাইডগুলো দেখলেই তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে। বাড়িতে অধ্যয়ন করবে এবং অনুশীলন করবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তবে তোমাদের পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করাটা জরুরি। এটা মনে হয় আজকে ক্লাস শেষে তোমাদের মূল্যবোধের যে অংশ, সেটা বোঝা গেল। তোমাদের ঔচিত্যবোধ, নীতি নৈতিকতা এবং তোমাদের যে তোমাদের শৃঙ্খলাবোধ, মূল্যবোধের যতগুলো উপাদান আছে, সবগুলো উপাদানকে যদি আমরা লিঙ্ক করি বা যুক্ত করতে চাই তোমাদের চলাফেরার সাথে, চিন্তা চেতনার সাথে, তাহলে মনে হয় পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করা এবং সরকার যে এই কার্যক্রমের ব্যবস্থা রেখেছে, তোমরা যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো, সে ভর্তি হওয়ার পরে যে তোমাদের মৌলিক দায়িত্ব বা নৈতিক দায়িত্ব বা তোমাদের যে ঔচিত্যবোধ, সেটার মধ্যে মনে হয়
এই বিষয়গুলো জড়িয়ে যায়। তাহলে ছাত্র হিসেবে তোমাদের যে মূল্যবোধ গড়া উচিত, সেটা মনে হয় তোমাদের ক্লাসে অংশগ্রহণ করা বা শ্রেণী কার্যক্রমে বা পাঠদান কার্যক্রমে যে যাই বলে থাকি না কেন, যে পদ্ধতিতেই ক্লাস পরিচালনা হোক না কেন, সেখানে অংশগ্রহণ করা এবং ক্লাসে মনোযোগী হওয়া, সেটা তোমাদের নীতি নৈতিকতার মধ্যেই পড়ে। আশা করব তোমরা তোমাদের মূল্যবোধগুলো দেখাবে, মূল্যবোধকে ওইভাবে তৈরি করবে, গড়ে তুলবে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাবে, কল্যাণের পথে নিয়ে যাবে। এবং আগামী দিনগুলোতে তোমরা যে মূল্যবোধের শ্রেণী পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করেছো, মূল্যবোধের ক্লাস করেছো, সেটার প্রমাণও আমরা দেখতে চাই। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে নিরাপদে রেখো, বাড়িতে অবস্থান করো। আমরা বলেছি বাড়িতে নিজের চিন্তা ও মেধাশক্তিকে কাজে লাগাও, বাড়িতে বইকে সঙ্গী করো। তাহলে আজকে এই পর্যন্তই। সকলকে অশেষ ধন্যবাদ।